আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে বয়েলের সূত্র, তারপরের ক্লাসে পড়ছিলাম হচ্ছে চার্লসের সূত্র। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে চাপীয় সূত্র। ক্লিয়ার? ওকে স্যার, চাপীয় সূত্রটা সবার প্রথম যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী রেনো, এবং সালটা হচ্ছে 1842 সালে। ঠিক আছে স্যার, এবার একটু খেয়াল করো চাপীয় সূত্রে কি বলা হয়েছে, এটা একটু আমি আগে আমার মতো করে বুঝায় দেই। সেটা হচ্ছে, আমি তোমাদের আগের ক্লাসেই বলছিলাম যে আমরা তিনটা প্যারামিটার নিয়ে কথা বলি গ্যাসের ক্ষেত্রে। সেটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে ভি, আরেকটা হচ্ছে টি। ওকে স্যার, দেখো তো, বয়েলের সূত্রে তাপমাত্রাটা স্থির ছিল, চার্লসের সূত্রে চাপটা স্থির ছিল, তাহলে চাপীয় সূত্রে মনে রাখবা আয়তনটা স্থির থাকবে। কথা বুঝতে পারছি? বয়েলের সূত্রে ছিল তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে ছিল চাপ স্থির, তাহলে চাপীয় সূত্রে কি থাকবে? আয়তন স্থির থাকবে। আয়তন যদি স্থির থাকে তাহলে কার আর কার মধ্যে সম্পর্ক তৈরি হবে? চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক তৈরি হবে। কথা বুঝতে পারছি? চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক তৈরি হবে। এখন একটু মনোযোগ দিয়ে, স্যার মনোযোগ দিয়ে একটা জিনিস চিন্তা করো, মনোযোগ, এই জায়গাটা একটু মনোযোগ দিও। দেখো, মনে করো এটা একটা সিলিন্ডার এবং এটা একটা বদ্ধ সিলিন্ডার। বদ্ধ সিলিন্ডার, বদ্ধ সিলিন্ডার কেন করলাম? কারণ এই সিলিন্ডারটার আয়তনটা আমি ফিক্সড রাখবো। এই সিলিন্ডারটার আয়তনটাকে আমি কি রাখবো স্যার? ফিক্সড রাখবো। কেন ফিক্সড রাখবো? কারণ চাপীয় সূত্রে আমি একটু আগে বলে আসছি যে আয়তন স্থির থাকে, আয়তন বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এখন মনে করো এটার ভিতরে অনেকগুলা গ্যাস আছে। এটার ভিতরে কি আছে বাবা? অনেকগুলা গ্যাস আছে। এখন আমি যদি এটার নিচে যদি তাপমাত্রা বাড়ায়া দিই, তাপমাত্রা বাড়ায়া দেই, তাহলে বলো তো এই গ্যাসগুলোর মধ্যে কি চাপ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? একটু একটু বুদ্ধি খাটালে কিন্তু বোঝা যায়, যত তাপমাত্রা বাড়াবো গ্যাসগুলোর মধ্যে তত সংঘর্ষ বৃদ্ধি পাবে, মানে ছুটাছুটি বৃদ্ধি পাবে। যত ছুটাছুটি বৃদ্ধি পাবে তত তাদের চাপের মানটাও বাড়তে থাকবে। কথা বুঝতে পারছি? আবার যদি উল্টা ঘটনাটা ঘটাই, অর্থাৎ তাপমাত্রাটাকে যদি কমায়া দেই, তাপমাত্রাটাকে যদি কমায় দেয়, তখন গ্যাসগুলি ছুটাছুটিও বদ্ধ করে দেবে। বদ্ধ করে দেবে মানে কি? কমায় দেবে, তত চাপের মানটা কি কমে আসবে না? তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু বুদ্ধি খাটাই বুঝতে পারতেছো যে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যত বাড়াবো গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে চাপের মান ততই বাড়বে, মানে সিলিন্ডারের চাপের মান ততই বাড়বে। তারা সিলিন্ডারের মধ্যে কি বেশি ধাক্কাধাক্কি শুরু করবে? তাপমাত্রা যত বাড়াবা সিলিন্ডারের মধ্যে কি তত ধাক্কাধাক্কি শুরু করবে না? তাহলে চাপের মানটা কি তত বাড়বে না? আবার তাপমাত্রা যত কমায় দিবা সিলিন্ডারের মধ্যে ধাক্কাধাক্কি তত কমে আসবে, তার মানে চাপের মানটাও কি করবে? ড্রপ করবে। তার মানে আমি এতটুকু বলতে পারি বুদ্ধি খাটাইয়া, এখানে কিন্তু আমি কোনো প্রমাণ বা কোনো এক্সপেরিমেন্ট কিছুই কিন্তু করি নাই, জাস্ট থিওরিটিক্যালি চিন্তা করে জিনিসটা বলতে পারি যে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক। কথা ক্লিয়ার? কিন্তু একটা মনে প্রশ্ন আসে, স্যার সমানুপাতিক তো বর্গের সমানুপাতিকতা হইতে পারে, অথবা বর্গমূলের সমানুপাতিকতা হইতে পারে, কতভাবেই তো সমানুপাতিক হইতে পারে, তাই না স্যার? কিন্তু সমানুপাতিকটা কি বর্গের সমানুপাতিক, না বর্গমূলের সমানুপাতিক, নাকি বর্গ বর্গমূল কিচ্ছুই হবে না, নাকি শুধু পি সমানুপাতিক টি হবে? এইটা আমরা একটু পরে প্রুফ করে দেখব। কথা বুঝছো আমার? আরেকবার একটু বলি, মানে বর্গের সমানুপাতিকতা হইতে পারে, মানে এখানে স্কোয়ারও হইতে পারে, অথবা বর্গমূলও তো হইতে পারে, কত কিছুই তো হইতে পারে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা। কথা বুঝছো? কি হবে সেটা আমরা একটু পরে প্রুফ করে দেখব। ক্লিয়ার আমার কথা? আশা করি সবাই বুঝছো। এবার চলো আমি রেনোর সূত্রটা একটু লিখে দেই। আচ্ছা বাবা, রেনোর সূত্রটা লেখার আগে আমি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, তুমি দেখো এতটুকু তো আমি বুঝছি চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এতটুকু ক্লিয়ার। কিন্তু বর্গমূলের সমানুপাতিক কিনা বা বর্গের সমানুপাতিক কিনা এগুলি আমরা জানি না, তাই না? বাট এতটুকু তো জানি যে সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যত বাড়াবো চাপের মানটা তত বাড়তে থাকবে। এখন শোনো, আমাদের মনে কি একটা প্রশ্ন আসতে পারে না যে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে চাপের মানটা কতটুকু বৃদ্ধি পাবে? কথা বুঝো নাই স্যার? এতটুকু তো আমি বুঝে গেছি, আবার বলি, এতটুকু তো আমি বুঝে গেছি যে চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, মানে চাপ বাড়ালে তাপমাত্রাও বাড়বে। ক্লিয়ার? কিন্তু কতটুকু তাপমাত্রা বাড়লে কতটুকু চাপ বাড়বে এই সম্বন্ধে কি আমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই। এই আইডিয়াটাই কিন্তু বিজ্ঞানী রেনো আমাদেরকে দেন। কথা বুঝছো স্যার? উনি আমাদেরকে বলেন যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে গ্যাসের চাপের মান কতটুকু বাড়বে। কথা বুঝছো? ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু রেনোর সূত্রটা আবিষ্কার হয় বা লেখা হয়। কথা বুঝছো?
আচ্ছা বাবা একটু বলি, গত ক্লাসে আমরা যারা চার্লসের সূত্র পড়ছি, ওই চার্লসের সূত্রের যে মানে সংজ্ঞা, বিশ্বাস করো এই চাপীয় সূত্রের ওই সেম একই টাইপেরই সংজ্ঞা, শুধু ওইখানে আয়তনের জায়গায় এখানে চাপ নিয়ে কথা হবে। কথা বুঝছো? আমি এক কাজ করি, সংজ্ঞাটা লিখে দিই, তাহলে দেখবো তোমরা বুঝে যাবা। আচ্ছা স্যার দেখো, তাহলে এখানে আমি সংজ্ঞাটা লিখে ফেলছি, তুমি একটু সংজ্ঞাটা পড়লেই দেখবা আগের ক্লাসে যে সংজ্ঞাটা ছিল প্রায় ওটার সাথে একদম প্রায় বলা যায় 95% মিল আছে। দেখো আমি একটু বুঝাই বলি কি বলছি। বলা হয়েছে স্থির আয়তনে, কারণ চাপীয় সূত্রে আয়তন স্থির থাকে, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, চাপ নিয়ে কথা হচ্ছে। কি বলা হচ্ছে? চাপটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। আমি এক কাজ করি, আগে আমি আমার মতো করে বুঝাই বলি, তারপরে দেখবা এই সংজ্ঞাটা তুমি 1 সেকেন্ডেই বুঝে যাবা। কথা বুঝছো? দেখো মনে করো এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস, ঠিক আছে? এটা নির্দিষ্ট পাত্র, এই পাত্রের আয়তন মনে করো ভি, তাহলে এটার মধ্যে মনে করো গ্যাস আছে, আয়তন কিন্তু স্থির নির্দিষ্ট, সেটা কত? ভি। তাহলে ভি আয়তনের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে। এবার আমি যদি ধরলাম এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, এই গ্যাসটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে? 0 ডিগ্রি। আরেকটা জিনিস একটু মাথায় রাখিও, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনকে আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের মানকে আমরা সাধারণত পি নট লিখি। কি বলছি বাবা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের মানকে আমরা কত লিখি? পি নট লিখি। মনে আছে আগের ক্লাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনকে লিখতাম ভি নট, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের মানকে লিখবো পি নট। এবার আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে কিন্তু এটা আমি মনে করো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। আমি কি করলাম? 0 থেকে এটাকে কোথায় নিয়ে গেলাম? 1 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলাম। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে আমরা একটু আগে কি বুদ্ধি খাটায় কি শিখলাম? যে চাপের সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক। তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বাড়াও চাপের মানটাও বৃদ্ধি পাবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে না কতটুকু বৃদ্ধি পাবে? তখন বিজ্ঞানী বলেন কিচ্ছু করার দরকার নাই, তুমি ওই চাপের মানটাকে 273টা ভাগ করো। 273 মনে করো, এই যে আমি আগের ক্লাসেও এরকম জিনিস কিন্তু বুঝাইছিলাম, মনে করো এই যে কথার কথা আমি এটাকে 273 ভাগ করলাম, চাপটাকে কাকে ভাগ করছি? চাপকে 273 ভাগ করছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের মান কত? পি নট। এই পি নটকে 273 ভাগ করছি। তার মানে প্রত্যেকটা ভাগ কতটুকু হবে বলতো? প্রত্যেকটা ভাগ হবে পি নট বাই 273। কথা বুঝো নাই বাবা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ ছিল পি নট, তাহলে আমি বলছি এটাকে আমি 273 ভাগ করব, পি নটকে 273 ভাগ করব, তাহলে কি হবে? পি নট বাই 273। এখন বিজ্ঞানী এটাই বলছেন যে তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বৃদ্ধি করো, তাহলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের চাপের মান যা ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপের মান যা ছিল তার 273 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পাবে। কথা বুঝো নাই বাবা? আবার বলি, তুমি 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি বাড়াও তাহলে অবশ্যই চাপের মান বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে? তখন বিজ্ঞানী বলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই চাপটা ছিল সেটাকে 273 ভাগ করো, ওই 273 ভাগের 1 ভাগ প্রতি 1 ভাগ করে বৃদ্ধি পাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই চাপটা ছিল সেটার 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। কথা বুঝছো? এটাই কিন্তু সেই 273 ভাগের 1 ভাগ। কথা ক্লিয়ার? তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াও তাহলে মোট আয়তন, মোট চাপ কত হবে, মোট চাপের মান কত হবে? তখন তুমি বলবা যে স্যার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে মোট চাপ হবে পি ইকুয়াল টু আগের যে চাপটা ছিল সেটা তো যোগ হবে, আগের চাপের সাথে যতটুকু বৃদ্ধি পাইছে সেটা যোগ করে দিবা। বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে পি নট ডিভাইডেড বাই 273, এতটুকু হচ্ছে বৃদ্ধি। এতটুকু কি? বৃদ্ধি। বাবা এগুলি কি তোমরা বুঝো না? এগুলি আমরা আগেও করে আসছি অনেক কিছু। যেমন দেখো একটা বস্তুর দৈর্ঘ্য ছিল এই যে এতটুকু, এখন তাপমাত্রা বাড়ালে আমরা জানি দৈর্ঘ্য বাড়ে। মনে করো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইছো, এখন দৈর্ঘ্য বাড়ছে যে এতটুকু, এই যে কালো যেটা করে দিছি সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমি যদি বলি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর পরে ওই বস্তুটার মোট দৈর্ঘ্য কত, তখন তুমি বলবা স্যার আগে যে দৈর্ঘ্য ছিল মনে করেন L0, পরে যে দৈর্ঘ্য হয়েছে সেটা মনে করেন L,
এল প্রাইম ধরলাম, পরে যে দৈর্ঘ্যটা বাড়ছে মানে যে দৈর্ঘ্যটা বাড়ছে ধরো এটাকে এল প্রাইম ধরলাম, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে? তো তুমি বলবো স্যার মোট দৈর্ঘ্য এল ইকুয়াল টু হবে এল নট প্লাস এল প্রাইম। কথা বুঝোস নাই বাবা? সিম্পল হিসাব। এখানেও একই রকম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে তার আগের যে আয়তন, আগের যে চাপ ছিল সেই চাপের 273 ভাগ, 273 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পায়। 273 ভাগের এই যে 1 ভাগ করে এই দেখো বৃদ্ধি পাইছি, বৃদ্ধি পাওয়ার কারণে আমি যোগ করে দিছি আগের চাপের সাথে, তাহলে আমি মোট চাপ পেয়ে গেছি। কথা বুঝতে পারছি? এবার আমি যদি বলি যে তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কতটুকু চাপ বাড়বে, তখন তুমি বলবা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে মোট চাপ হবে পি ইকুয়াল টু পি নট প্লাস পি, আচ্ছা এটা পি নট হবে, পি নট ডিভাইডেড বাই 273 ইন্টু 2। এক কাজ করি, 2টাকে উপরে লিখি, পি নটটাকে পাশে লিখি, মানে ডাবল হবে। বাবা আগের ক্লাসে এটা বুঝাইছি, আগে যেটা বৃদ্ধি পাইছে 2 ডিগ্রি বাড়লে তার ডাবল বৃদ্ধি পাবে, তাই না? তাহলে একই রকম ভাবে আমি এবার বলতে পারি তাহলে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে, তাহলে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে তাহলে কি হবে দেখো সূত্রটা, তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে পরের যে চাপটা হবে সেটা হচ্ছে পি থেটা ইকুয়াল টু সেম, আগে যে চাপ ছিল শুরুতে সেটার সাথে যতটুকু বৃদ্ধি পাইছে, এই যে এতটুকু হচ্ছে বৃদ্ধি পাইছে, আর এখন মোট তাপমাত্রা কত, মোট তাপমাত্রা হচ্ছে থেটা, তাহলে থেটার জন্য এতটুকু বৃদ্ধি পাইছে। এই যে পি নট বাই 273 হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে, তাহলে তুমি বাড়াইছো থেটা ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি বাড়লে যেটা বৃদ্ধি পায় সেটার সাথে আমি জাস্ট থেটা ডিগ্রিকে গুণ করে দিছি। কথা বুঝছো আমার? তাহলে দেখো তো এখান থেকে কি আমি এটা লিখতে পারি না, পি নটটাকে যদি আমি কমন নেই তাহলে লিখতে পারি 1 প্লাস থেটা ডিভাইডেড বাই 273। এবার এটাকে যদি আমি লসাগু করি, এক কাজ করি নিচেই করি, তাহলে কি আসে, পি নট এটা আসে 273, এটা আসে 273 প্লাস থেটা। কথা বুঝছো? এটা হচ্ছে পি থেটা। এবার আমি এক কাজ করি, এখান থেকে এইখানে লিখি, হ্যাঁ বাবা, এই যে এটার পর থেকে আমি এখানে লিখতেছি, তাহলে পি থেটা ইকুয়াল টু কি আসলো দেখো তো, আমি এটাকে এইভাবে লিখলে কারো কোনো আপত্তি আছে? একই তো লিখলাম, এই যে 273 পি নটের নিচে ছিল, দেখো 273কে পি নটের নিচে নিয়ে আসছি, আর 273 প্লাস থেটা, এই যে 273 প্লাস থেটা লিখে ফেলছি। কথা বুঝতে পারছি? এবার খেয়াল করো তো আমি এই দুইটার বদলে কি লিখতে পারি, মনে রাখবা এইটা হচ্ছে ধ্রুবক। এটা কিভাবে ধ্রুবক, সেটা হচ্ছে পি নটের মান তো নির্দিষ্ট, তারপরে 273 একটা নির্দিষ্ট সংখ্যায়, তাহলে এই দুইটা যদি ধ্রুবক হয়, এই দুইটার বদলে মনে করো কে লিখলাম প্লাস এটা লিখলাম কি 273 প্লাস থেটা, তাহলে দেখো তো আমি অনেক কিছু বুঝাবো, সমস্যা নাই। এ দেখো তো সমান সমান এবং সমান কে, এই দুইটার বদলে আমি কি লিখতে পারি, লিখতে পারি সমানুপাতিক, আর এইটার বদলে আমি লিখতে পারি টি, এটার বদলে আমি কি লিখতে পারি টি। তাহলে আলটিমেটলি দেখো তো আমার কি সূত্রটা দাঁড়াইলো, পি সমানুপাতিক টি দাঁড়াইলো না? কথা বুঝো নাই বাবা? দেখো তো এটা দেখা যায় কিনা, আশা করি সবাই বুঝছো। দেখো তো এটা কি দাঁড়াইলো, পি সমানুপাতিক টি। তাহলে আমি কিন্তু শুরুতেই তোমাদের বলছি পি সমানুপাতিক টি স্কয়ারও হইতে পারে, বা পি সমানুপাতিক রুট ওভার টিও হইতে পারে, যেটাই হোক প্রুফ করে দেখাইতে হবে। তো এই দেখো আমি প্রুফ করে দেখাইলাম, সেটা হচ্ছে পি সমানুপাতিক টি। এবার কয়েকটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে। শুরুর কথা হচ্ছে স্যার 273 প্লাস থেটাকে কেন টি লিখলেন? বাবা এটা আমি আগের ক্লাসেও বলছি, তারপরে এখন আরেকবার একটু বলি, এটাকে আমরা বলি তাপমাত্রার পরম স্কেল। 273 প্লাস থেটা এটাকে আমরা কি বলি, তাপমাত্রার পরম স্কেল। আগে পরম স্কেলটা কি সেটা একটু বুঝো। পরম স্কেলটা হচ্ছে স্যার পরম শূন্য তাপমাত্রা থেকে আসছে, পরম স্কেলটা আসছে পরম শূন্য তাপমাত্রা। আমি আগের ক্লাসে তোমাদের এই টপিকটা পড়াইছি। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়, সেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। আর ওই পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -273। তোমরা আগের ক্লাসেই দেখে আসছো চার্লসের সূত্রে যে -273 বসাইলে গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হইতো। কথা বুঝতে পারছি? তখন ওই -273 এইখান থেকে আমরা মানে ইয়াটা স্টার্ট করছি, মানে কাউন্টটা স্টার্ট করছি। এই জন্যই আমার
মনে করো কোথাও যদি 25 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে, এটাকে আমার ক্যালভিনে নিতে হইলে সেটাকে লিখতে হয় 25 প্লাস 273। কি কারণে? তাপমাত্রার পরম স্কেলের কারণে। এই যে 273 যে যোগ করতে হয়, এটা কি কারণে? তাপমাত্রার পরম স্কেলের কারণে। 273 যোগ করলে সেটা কিসে চলে আসে? ক্যালভিনে চলে আসে। কোথা থেকে? সেলসিয়াস থেকে। কথা বুঝছো নি বাবা? তাহলে এটা হচ্ছে মনে করো তোমার সেই সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? আর এটার সাথে তুমি 273 যোগ করছো, দুইটা মিলে আলটিমেটলি তৈরি হয়ে যায় টি। এই টিটাকে আমরা বলি তাপমাত্রার পরম স্কেল বা পরম তাপমাত্রা। কথা বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে একটা কথা, এটা আশা করি সলভ হয়েছে তোমাদের। আর আরেকটা কথা তোমাদেরকে আমি একটু জানায় দিতে চাই, সেটা হচ্ছে দাঁড়াও, এই যে 1/273 দেখলা না? 1/273, তারপরে এখানেও তো 1/273 লেখা যায়। মনে রাখবা 1/273 কে বলা হয় গামা ভি। অর্থাৎ আগের ক্লাসে মনে আছে, আগের ক্লাসে একটা জিনিস আমরা পাইছিলাম, গামা পি। গামা পি মানে হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, তাই না? আর গামা ভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। আর মনে রাখবা গ্যাসের চাপ প্রসারণ সহগ হচ্ছে 1/273। কারণ কি? প্রতিবারেই তো 1/273 1/273 করে বাড়তেছে বা কমতেছে। কথা বুঝছো? আচ্ছা, আরেকটা কথা একটু বলে দেই, এটাও আগের ক্লাসে বলছিলাম। সেটা হচ্ছে, দেখো বলছি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো আমি তো এখানে তাপমাত্রা বাড়াইছি বলে না বৃদ্ধি পাইছে। আমি যদি তাপমাত্রা কমাইতাম তখন কিন্তু ওই একই পরিমাণ কিন্তু হ্রাস পাইতো। এখানে মাইনাস দ্বারা কিন্তু আমি হ্রাস বুঝাচ্ছি। মাইনাস দ্বারা কি বুঝাচ্ছি বাবা? হ্রাস বুঝাচ্ছি। সবাই বুঝছো আমার কথা? কোনো কিছু ভুল করছি না? আশা করি কোনো কিছু ভুল করি নাই। সবাই বুঝছো বাবা? তার মানে তুমি তাপমাত্রা বাড়লে চাপও বাড়ে। কতটুকু বাড়ে? শুরুতে যে চাপ ছিল তার 273 ভাগের 1 ভাগ। 273 ভাগের 1 ভাগ কেন বলতেছি? কারণ তুমি কোনো কিছু যদি 273টা ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগ কি 1 ভাগ হবে না? এই দেখো আগে যে চাপ ছিল সেটাকে 273 ভাগ করতেছো, তার মানে 1 ভাগ করে পাচ্ছি আমরা। এই যে দেখো 273 ভাগ যদি করি, প্রত্যেকটা 1 ভাগ করে আসে। আর প্রত্যেকটা 1 ভাগের মানে হচ্ছে P0/273, P0/273, P0/273। কথা বুঝতে পারছি স্যার? একটু মনোযোগ দিয়ে যদি প্রত্যেকটা কথা শুনো তাহলে আশা করি বুঝবা। এবার স্যার একটা জিনিস একটু বলি তোমাকে। দেখো এখান থেকে আমি একটা জিনিস পাইলাম না? সেটা কি পাইলাম জানো? P θ = P0 প্লাস θ ডিভাইডেড বাই 273 ইন্টু P0, তাই না বাবা? এবার দেখো তো, আগের ক্লাসেও আমি এই জিনিসটা বলছিলাম, আজকেও বলতেছি। দেখো থেটার মানটা কত বসালে, আমার এই পুরো ক্যালকুলেশনটা 0 হয়ে যায়। দেখো তো, আমি যদি থেটার মানটা -273 বসাই, কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে P0 প্লাস, এখানে যদি -273 বসাই, এখানে যদি 273 বসাই, এটা কাটা P0, তাহলে এটা হচ্ছে -P0 হয়ে যাচ্ছে। P0 -P0, আলটিমেটলি P θ = কত আসতেছে? P θ = আসতেছে হচ্ছে 0। তার মানে দেখো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মানটা কত হয়ে যায়? 0। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মানটা কি হয়ে যায়? 0। আগের ক্লাসে মনে আছে এটা এরকম একটা আসছিল, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়ে যেত। আর এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপটা 0 হয়ে আসে। কথা বুঝছো বাবা? এবার একটু দেখো, এটা থেকে আমরা একটা গ্রাফ আঁকতে পারি। গ্রাফটা কেমন? গ্রাফটা এরকম ছিল। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এই সময় তার গ্যাসের চাপটা ছিল P0। আর এটা মনে করো θ ডিগ্রি সেলসিয়াস, এই সময় গ্যাসের চাপটা ছিল P θ। এটাকে আমি কমাইতে যখন -273 আনবো, -273 ডিগ্রি সেলসিয়াস, তখনই ওই গ্যাসের চাপটা কত হয়ে যাবে বাবা? গ্যাসের চাপটা 0 হয়ে যাবে। কথা বুঝছো আমার? আশা করি সবাই বুঝছো। এটা থেকে এই চাপটা আসবে। আচ্ছা, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখনো গুরুত্বপূর্ণ কথা শেষ হয় নাই। আচ্ছা, এবার দেখো স্যার, দেখো এবার আমি বলতে পারি, যেহেতু P সমানুপাতিক T, এটা যেহেতু আমি প্রুফ করে ফেলছি বা প্রুফ হয়ে গেছে, তাহলে চাপ এবং
দেখো তো এখান থেকে আমি এটা লিখলে কি কারো কোনো আপত্তি আছে? পি ইকুয়াল টু কে ইন্টু টি, তাহলে এখান থেকে লেখা যায় পি বাই টি ইকুয়াল টু কে। কথা বুঝো নাই স্যার? পি সমানুপাতিক যদি টি হয় তাহলে পি ইকুয়াল টু কে টি হয়, তাহলে টিটাকে যদি এই পাশে ভাগ করে নিয়ে আসি তাহলে পি বাই টি ইকুয়াল টু কি আসতেছে? কে আসতেছে। স্যার মনে আছে আগের ক্লাসেও আমি তোমাদের এরকম একটা সূত্র লেখা দিয়েছিলাম, এখান থেকে লেখা যায় পি ওয়ান বাই টি ওয়ান আর এখান থেকে লেখা যায় পি টু বাই টি টু ইকুয়াল টু কে। তাহলে এই দুটা কে যেহেতু সমান, আলটিমেটলি আমার সূত্র হবে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। কথা বুঝছো বাবা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে আমি একটু পুরা পড়াটাকে সামারি করে দেই, 1 মিনিটের মধ্যে সামারি করে দিচ্ছি বাবা, ক্লাস প্রায় শেষের দিকে। দেখো আমি প্রথম সূত্র কি পাইলাম? সামারি, হ্যাঁ, প্রথম সূত্র কি পাইলাম? একটা পাইলাম পি সমানুপাতিক টি, দ্বিতীয় সূত্র পাইলাম পি থেটা ইকুয়াল টু পি নট প্লাস থেটা ডিভাইডেড বাই 273 ইন্টু পি নট। তৃতীয় যে গুরুত্বপূর্ণ সূত্র পাইলাম পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। এবার দেখো আরেকটা জিনিস জাস্ট দেখা দেয়, এটা করলে আমার প্রায় শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে পি ও টি এর গ্রাফ। গ্রাফটা কিসের? পি ও টি এর গ্রাফ। এক্স অক্ষ বরাবর আমি নিলাম হচ্ছে তাপমাত্রাকে, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম আমি চাপকে, এবং এটার গ্রাফ হবে এইরকম, মূলবিন্দুগামী সরল রেখা। কিভাবে স্যার? প্রুফ দেখায় দেই, আগের ক্লাসেও দেখাইছিলাম। পি সমানুপাতিক টি, তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু টি, আর পিটাকে রাখছি ওয়াই অক্ষে, কে এর বদলে লেখা যায় এম আর টি এর বদলে লেখা যায় এক্স। আমার জিজ্ঞেস করিও না কেন এটা হয়েছে, আগের ক্লাসে দেখাইছিলাম। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমি কি পাই? ওয়াই ইকুয়াল টু এম এক্স, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, দ্যাটস ওয়াই এটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। আশা করি সবাই বুঝছো স্যার। আরেকটা জাস্ট লাস্ট কথা বলে দেই, আগের ক্লাসে আমরা পাইছিলাম হচ্ছে গামা ভি, আর আজকের ক্লাসে পাইছিলাম হচ্ছে গামা পি। না, কথা ভুল বলে ফেলছি, সরি। আগের ক্লাসে পাইছিলাম হচ্ছে গামা পি, আর আজকের ক্লাসে পাইছিলাম হচ্ছে গামা ভি। মনে রাখবা গামা পি এবং গামা ভি এর মান কি? সমান। আশা করি সবাই বুঝছো স্যার। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।